হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আজকে আমরা নতুন একটি প্র্যাকটিসে নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, মিশন ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল 2024 কে ফোকাস করে আমাদের যে সিরিজগুলো চলছে জিকে এবং জিএসএ, তার আজকে 3 নাম্বার সেট নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যারা আমাদের এই চ্যানেল অনবরত দেখছো তারা অবশ্যই এই ক্লাসটি লাইক এবং শেয়ার করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। এবং তোমরা যারা আমাদের এই ক্লাসে একেবারেই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো শুরু করি, বেশি কথা না বাড়িয়ে। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? তোমরা দেখে নাও কি বলছে, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়। তো অপশনগুলো সকলে দেখে নাও কি রয়েছে, 22শে ডিসেম্বর, 4ঠা জানুয়ারি, 22শে সেপ্টেম্বর এবং 21শে জুন। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি 4ঠা জানুয়ারি। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব মানে সবথেকে কম দূরত্ব রয়েছে। দেখো, এটা আমাদের যদি সূর্য হয় এবং এটা রয়েছে ধরো পৃথিবী, এটা কি, এটা সূর্য, এটা পৃথিবী। পৃথিবী কি করে, সূর্যকে প্রদক্ষিণ করে, তাই তো। তো এটা ধরো সবথেকে বেশি দূরত্বে রয়েছে এবং এটা ধরো সবথেকে কাছে রয়েছে। তো পৃথিবী যেহেতু 66.5 ডিগ্রি কোণে আমাদের সবসময় কি রয়েছে, হেলে থাকে বা অবস্থান করে। তো পৃথিবী সবথেকে যখন দূরে চলে যায় তখন আমাদের কি হয়, গ্রীষ্মকাল হয়। কি কাল, গ্রীষ্মকাল হয়। এবং সবথেকে যখন কাছে আসে তখন আমাদের কি হয়, শীতকাল হয়। কারণটা কি, কারণটা যখন সূর্য দূরে চলে যাচ্ছে তখন আমাদের পৃথিবী বা আমাদের ভারত ঠিক সামনে চলে আসছে এবং লম্বভাবে কিরণ দিচ্ছে। আর যখন দূরে চলে যাচ্ছে, ধরো পৃথিবীটা এখানে রয়েছে বা পৃথিবীটা সরি ভারতবর্ষটা এখানে রয়েছে, যার ফলে তীর্যভাবে কিরণ দেয় এবং শীতকাল হয়ে যায়। এবং পৃথিবীর অনবরত কি করছে, সূর্যকে আবর্তন করছে, সরি পরিক্রমণ করছে। এবং পরিক্রমণের ফলে সূর্যের পৃথিবীর সময় লাগছে সূর্যকে প্রদক্ষিণ করতে 365 দিন, 4 ঘন্টা এক্সট্রা এবং 48 মিনিট। 4 ঘন্টা 365 দিন, 4 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় লাগছে। ওকে, দেখো কি আবার কিছু ইনফরমেশন রয়েছে, যেমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেখেছি, যেমন সূর্য এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে দূরত্ব কম হয় 4ঠা জানুয়ারি, একে কি বলা হয়, অনুসর অবস্থান করে। এবং সূর্য এবং পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব হয় মানে সব থেকে দূরে চলে যায়, যেটা আমি বললাম যে যখন আমাদের গ্রীষ্মকাল হয়, সেটা হচ্ছে 4ঠা জুলাই, একে আবার কি বলা হয়, অকুশল অবস্থান বলে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, দেখো নিচের দেওয়া জেলাগুলির সাথে রাজ্যগুলি মেলান। নিচের দেওয়া জেলাগুলির সাথে রাজ্যগুলি মেলান মানে কোনটি কোন রাজ্যের মধ্যে রয়েছে। এটি বন্ধুরা দেখো কি রয়েছে, ডাব্লিউপি লেডি কনস্টেবল এসেছে 2018 সালে, ঠিক আছে। যেমন এরানকুলাম, চিত্রকূট, ভরতপুর, হায়দ্রাবাদ। তো এটা কোন রাজ্যের সঙ্গে আমাদের রয়েছে বা রাজ্যের মধ্যে রয়েছে সেটা এখানে বলতে চলেছি। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন নাম্বার ই, আমাদের সঠিক অ্যান্সার পেয়ে যাবেন। যেমন একটা প্রথমটা দেখো, এক নম্বরে কি হচ্ছে, 3 নম্বরটা যেমন এরানাকুলাম, এরানাকুলাম কি হয়ে যাবে আমাদের কেরালার মধ্যে রয়েছে। 2 নম্বর কি রয়েছে, বি নাম্বার 1 নম্বরের মধ্যে চিত্রকূট কি রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে। ভরতপুর সকলেই যেমন তোমরা রাজস্থানের মধ্যে রয়েছে। এবং হায়দ্রাবাদের মধ্যে কি রয়েছে, তেলেঙ্গানা রয়েছে। সরি, এখন হায়দ্রাবাদের রাজধানী বা তেলেঙ্গানার রাজধানী, সরি তেলেঙ্গানার রাজধানী হয়ে যাচ্ছে আমাদের হায়দ্রাবাদ। আগে আমাদের হায়দ্রাবাদ কোন রাজ্যের অন্তর্গত ছিল, অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ রাজ্যের আগে অন্তর্ভুক্ত ছিল, এটি 2014 সালে বিভক্ত হয়ে যায় বা পৃথক হয়ে যায়। যদি এইভাবে পরীক্ষাও আসে যে ভারতের কোন রাজ্য ভাষার ভিত্তিতে প্রথম বিভক্ত হয়, সেটা হয়ে যাবে আমাদের অন্ধ্রপ্রদেশ 1953। আর আমাদের ভাষার অনুযায়ী আমাদের রাজ্যগুলি বিভক্ত হয়ে যাবে কত সালে, 1956। ওকে, নেক্সট দেখো
নেক্সট রয়েছে আমাদের কি বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করে। এটিও বন্ধুরা ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল প্রিলিমিনারি 2020 সালে এসেছে। তোমরা দেখো অপশনগুলো, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তো আমাদের কি রয়েছে বঙ্গদর্শন। বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেন? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো বন্ধুরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ পত্রিকা বা আনন্দমঠ একটা উপন্যাস রচনা করেছিলেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে রেখেছি যেগুলি প্রায় সেই পরীক্ষায় চলে আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তো দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেমন সম্প্রকাশ পত্রিকাটি 1858 সালে প্রকাশিত হয়। কে পড়েছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। সম্প্রকাশ পত্রিকা 1858 খ্রিস্টাব্দে কে করেছিলেন? সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। এরপরে দেখো সঞ্জীবনী, ভীষণ ইম্পর্টেন্ট, 1883 খ্রিস্টাব্দে কে করেছিলেন? কৃষ্ণকুমার মিত্র। সঞ্জীবনী তাহলে কে পড়লো? কৃষ্ণকুমার মিত্র সম্পাদক। ওকে নেক্সট দেখো কে? সুলভ সমাচার। সুলভ সমাচার কত সালে? 1870 সালে এই সংবাদপত্রটা প্রকাশিত হয়। তো দেখো কে পড়ছিলেন? কিশোরচন্দ্র সেন। এরপরে দেখো হরিজন, সকলে তোমরা জানো মহাত্মা গান্ধী পড়েছিল হরিজন পত্রিকা। এরপরে দেখো সংবাদ প্রভাকর 1839, ঈশ্বরচন্দ্র গুপ্ত পড়েছিল। অমৃতবাজার পত্রিকা 1866, শিশির কুমার ঘোষ পড়েছিল। বন্দে মাতরম 1906, অরবিন্দ ঘোষ। তারপর দেখো কেশরী 1881, বালগঙ্গাধর তিলক। এই যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিল, এগুলি খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু অনবরত চলে আসে। তো নেক্সট দেখবো আমরা। নেক্সট প্রশ্ন কি বলছে? কাকে মারাঠা জাতির নেপোলিয়ন বলা হয়? আমরা জানি ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয়। নেপোলিয়ন কোন দেশের মানুষ ছিলেন? নেপোলিয়ন ফ্রান্সের রাজা ছিলেন, তাই তো? ইউরোপ মহাদেশের ফ্রান্সের রাজা কে ছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট। তো এখানে কি রয়েছে? কাকে মারাঠা জাতির নেপোলিয়ন বলা হয়? তো দেখো অপশনগুলো কি রয়েছে? প্রথম বাজিরাও, শম্ভুজিকে, শাহুজিকে, বালাজি বাজিরাওকে। তো আমাদের মারাঠা জাতির নেপোলিয়ন কাকে বলা হচ্ছে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। প্রথম বাজিরাওকে আমাদের কি বলা হচ্ছে? মারাঠা জাতির নেপোলিয়ন। এরপর নেক্সট দেখো কি রয়েছে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো সকলে দেখো। 1958 সালে, 1961 সালে, 1969 সালে, 1983 সালে। তো আমাদের এখানকার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি 1969 সালে। এছাড়াও দেখো ভারতের আরেকটি রয়েছে গবেষণা কেন্দ্র, এটা কি হয়ে গেল? ইসরো, ISRO। এটি শ্রীহরিকোটায় রয়েছে, এর রাজধানী বা এটি ব্যাঙ্গালোরে অবস্থিত বলতে পারি আমরা। এছাড়া রয়েছে DRDO, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটি হলো একটা ভারতীয় সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় 1958 সালে। কি হয়? 1958 সালে। এই সালে আমাদের হয় আমেরিকার মধ্যে নাসা, NASA নাসা প্রতিষ্ঠিত হয়। দেখো নাসা আর DRDO একই সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু আমাদের ইসরো তারও পরে প্রতিষ্ঠিত হয় 1969 সালে। ওকে নেক্সট দেখো তোমরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন? কিছুক্ষণ আগে আমি বললাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে। এটা দেখো বন্ধুরা ডাব্লিউপি এক্সাইজ ডিপার্টমেন্টে রয়েছে, এসেছে 2019 সালে। তো অপশনগুলো সকলে দেখে নাও। 1890 সালে, 1882 সালে, 1892 সালে, 1858 সালে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ কত সালে রচনা করেন? অপশন নাম্বার বি আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। 1882 সালে আনন্দমঠ রচনা করেন। এই আনন্দমঠ যে আমাদের উপন্যাসটা রয়েছে সেখানে কি রয়েছে? সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের কথা আমরা জানতে পারি এই আনন্দমঠ উপন্যাস থেকে। ওকে নেক্সট দেখো আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা রেখেছি। দেখো সেটা কি? আনন্দমঠ 19 শতাব্দীর
উপনিবেশিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। এর প্রকাশকাল কত সাল? 1882 খ্রিস্টাব্দ। এই উপন্যাসের কাহিনী 1773 খ্রিস্টাব্দে সংঘটিত উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ রয়েছে সেই উত্তরবঙ্গ জেলায় বা উত্তরবঙ্গে সন্ন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে রচিত। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানে লেখা রয়েছে। তাহলে এখানে আমাদের দুটি পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, সেটা কি বলবো বন্ধুরা? এটি হচ্ছে আনন্দমঠ কত সালে প্রতিষ্ঠিত হয় বা কত সালে রচনা করা হয়? আনন্দমঠ কোন বিদ্রোহী বা কোন বিদ্রোহের উপর আমাদের এই আনন্দমঠ উপন্যাস লেখা হয়েছিল? 1773 সালে। যেটা কি হবে? উত্তরবঙ্গের সন্ন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে এই আনন্দমঠ উপন্যাসটা লেখা হয়েছিল। এবং আনন্দমঠ উপন্যাসের মধ্যে কি রয়েছে? এই যে বন্দে মাতরম, এই কথাটি উল্লেখ আছে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে? নিম্নে কোন অসাম্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? কি বললাম আরেকবার প্রশ্নটা তোমরা দেখে নাও। নিম্নে কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? তো অপশনগুলো সকলে দেখে নাও। জল সংরক্ষণ, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ সচেতনতা। তো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বন্ধুরা অপশন নাম্বার সি আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। বিজ্ঞান ও প্রযুক্তির উপর যারা ভালো কাজ করবে, বিজ্ঞান ও প্রযুক্তির উপর ভিত্তি করে তাদেরকে এই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটা দেওয়া হয়। এটিও বন্ধুরা এসেছে ডাব্লিউপি কনস্টেবল মেইনসে 2018 সালে। এরপরে দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে? জলে কিছু লবণ মেশানো হলে নতুন দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে? বেশি হবে, কম হবে, না পরিবর্তিত হবে, সেটাই জানতে চেয়েছে। তো দেখো অপশনগুলো কি রয়েছে? বৃদ্ধি হয়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে, কোনটাই নয়। তো এখানে আমাদের কি প্রশ্নটা আরেকবার আমরা দেখে নিই। জলে কিছু লবণ মেশানো হলে এবং নতুন দ্রবণের স্ফুটনাঙ্ক কি হবে? অবশ্যই বৃদ্ধি পাবে। নেক্সট দেখো কি রয়েছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি স্থান পেয়েছে সংবিধানে। মানে আমরা যে বলি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, সেটা দেখো অপশনগুলো দেখে নাও। প্রথম অংশে, তৃতীয় অংশে, চতুর্থ অংশে, পঞ্চম অংশে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে চতুর্থ অংশে। এই চতুর্থ অংশে আমাদের কি রয়েছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি স্থান পেয়েছে। নেক্সট দেখো কি রয়েছে? ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এটিও বন্ধুরা 2018 সালে লিখেছে ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারিতে। তো অপশনগুলো সকলে দেখো। আন্টার্কটিকা মহাদেশে, আরব সাগর, হিমালয়, ভারত মহাসাগর। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, আন্টার্কটিকা মহাদেশে ভারতের যে স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী সেটা অবস্থান করছে। বা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস দেখো এখানে। বর্তমানে আন্টার্কটিকাতে ভারতের মোট 3টি গবেষণা কেন্দ্র রয়েছে। এক হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, তারপর হচ্ছে মৈত্রী এবং ভারতী। এই 3টি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? আন্টার্কটিকা মহাদেশে। এটাকে আমরা সাদা বরফের দেশও বলে থাকি বা সাদা মহাদেশ। ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? পরের প্রশ্ন কি বললাম? ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? অপশনগুলো সকলে দেখানো কি রয়েছে? বিষাদ দত্ত, কৌটিল্য, কলহন, মেগাস্থিনিস। তো ইন্ডিকা গ্রন্থটি কি রচনা করেছিলেন? অবশ্যই অপশন নাম্বার ডি হয়ে যাবে, মেগাস্থিনিস। দেখো বন্ধুরা, মেগাস্থিনিস হলো সেলুকাসের একজন সহকবি, বা তিনি মেগাস্থিনিসকে পাঠিয়েছিলেন, সেলুকাসের অগ্রদূত বলা যায়। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন বা ভারতে এসেছিলেন, কারণ চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে আমাদের সেলুকাসের যুদ্ধ হয়েছিল 305 খ্রিস্টাব্দে। তো সেখান থেকে আমাদের মেগাস্থিনিস মানে সেলুকাসে পাঠিয়েছিলেন মেগাস্থিনিসকে, এবং মেগাস্থিনিস ভারতবর্ষে এসে একটা গ্রন্থ লিখেছিলেন যার নাম হচ্ছে ইন্ডিকা। এরপরে দেখো, ভারতীয় আয়কর হলো প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, অগ্রম গতিমূলক কর এবং উপরোক্ত কোনটি নয়। দেখো ভারতীয় আয়কর হলো কি হবে? আমাদের অপশন নম্বর বি,
আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পদ্মপুকুর। নেক্সট দেখো কি রয়েছে, কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায়। কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায়, এটি কি কোথায় ছিল? WBSI 2005 এ এসেছে। দেখো স্যান্ডে মাছি, গৃহমাছি, সাদা মাছি, মশা। তোমাদের কি বললাম? কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায়। কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় কে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। স্যান্ডে মাছি কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায়। ওকে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে? দেখো পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কি বয়ে গেছে? কর্কট সংক্রান্তি রেখা বয়ে গেছে। তো অপশনগুলো আমরা আগে দেখে নিই। উত্তর দিনাজপুর, নদিয়া, কোচবিহার, পূর্ব মেদিনীপুর। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা অপশন নাম্বার বি, নদিয়া। তো দেখো পশ্চিমবঙ্গে 5টা জেলার উপর দিয়ে আমাদের কর্কট সংক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে বা বয়ে গেছে। সেটা হচ্ছে কি? প্রথমে হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, প্রথমে দেখো পুরুলিয়া, তারপর হচ্ছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া। কয়টি? এই 5টি জেলার উপর দিয়ে কি গেছে? আমাদের কর্কট সংক্রান্তি রেখা বয়ে গেছে। এছাড়া ভারতের 8টা রাজ্যের দিকে, পশ্চিমবঙ্গে কয়টি? 5টি জেলা। আর ভারতের আটটি রাজ্য, ঠিক মাঝ বরাবর এই 8টি রাজ্য কি কি হবে? প্রথমে দেখো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং হচ্ছে মিজোরাম। কটা রাজ্য? এই 8টা রাজ্যের উপর দিয়ে ভারতের এই 8টা রাজ্যের উপর দিয়ে আমাদের কি গেছে? কর্কট সংক্রান্তি রেখা হয়ে গেছে, ঠিক মাঝ বরাবর। কি কি বললাম? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এই 8টি রাজ্যের উপর দিয়ে হয়ে গেছে। নেক্সট দেখো কি রয়েছে, নিম্নের আন্দোলনগুলির ঘটনাক্রম সাজাও। তো এখানে অপশনগুলো সকলে দেখে নাও। স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, হোম রুল আন্দোলন, আইন অমান্য আন্দোলন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। যেমন কি রয়েছে, প্রথমে রয়েছে 1 নাম্বার স্বদেশী আন্দোলন। আমরা সকলেই জানি স্বদেশী আন্দোলন 1905 খ্রিস্টাব্দে হয়েছিল। এরপরে 3 নম্বর দেখো হোম রুল আন্দোলন 1916 সালে হয়েছিল। 2 নম্বর কি রয়েছে? খিলাফত আন্দোলন 1921 সালে হয়েছিল। 4 নম্বর কি রয়েছে? আইন অমান্য আন্দোলন 1930 সালে হয়েছিল। ওকে, তো এইভাবে আমাদের পরীক্ষায় থাকবে। এরপরে নেক্সট প্রশ্ন দেখো, ভারতবর্ষে হোয়াইট রেভলিউশন এর জনক কাকে বলে বা এর জনক কি? অপশনগুলো সকলে দেখে নাও। নরম্যান বোরল্যাগ, ডক্টর হীরালাল চৌধুরী, ডক্টর ভার্গিস কুরিয়েন, উপরে কোনো নেই। এটিও বন্ধুরা 2017 সালে এসেছিল, কেপি কনস্টেবল এসেছিল। হোয়াইট রেভলিউশন, হোয়াইট রেভলিউশন বলতে এখানে দুধকে বোঝানো হচ্ছে। দুধের উপর যে বিপ্লব এসেছিল সেটাকে আমরা হোয়াইট রেভলিউশন বলবো। এটি বন্ধুরা এসেছিল অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভার্গিস কুরিয়েন করেছিল, যাকে আমাদের কি বলা হয়? হোয়াইট রেভলিউশনের জনক বলা হয় ভারতের। নেক্সট দেখো কি রয়েছে, ভারতীয় উপমহাদ্বীপের দীর্ঘতম নদী কোনটি? এটিও ডাব্লিউবি ফুড এসআই এক্সামে এসেছিল 2014 সালে। অপশনগুলো সকলে আগে দেখে নাও। নর্মদা, মহানদী, গোদাবরী, কাবেরী। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কাবেরী, গোদাবরী। গোদাবরীকে কি বলা হয়? ভারতীয় উপদ্বীপের দীর্ঘতম নদী। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা রেখেছি, যেমন কি রয়েছে, গঙ্গা হলো ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম হিমালয়ের নদী। তাহলে গঙ্গা কি হয়ে যাচ্ছে আমাদের? হিমালয়ান রিভার, কারণ হিমালয় থেকে গঙ্গা বেরিয়েছে। এই নদীর দৈর্ঘ্য প্রায় 2525 কিলোমিটার, মানে গঙ্গা নদীর যে দৈর্ঘ্যটা আছে সেটা কত? 2525 কিলোমিটার এর দৈর্ঘ্য। এটি উত্তরাখণ্ড রাজ্য
বা কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, তাহলে আমাদের কি উত্তরাখণ্ড যে হিমালয়টা রয়েছে সেটাকে কি বলা হয়? কুমায়ুন হিমালয় বলা হয়। এরপর নেক্সট কি পয়েন্ট রয়েছে দেখো, গোদাবরী নদী হলো ভারতের বৃহত্তম উপমহাদ্বীপীয় নদী। এর দৈর্ঘ্য প্রায় 1365 কিমি। এটি মহারাষ্ট্রের নাসিক থেকে উৎপন্ন হয়েছে এবং ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। গোদাবরী দক্ষিণ গঙ্গা বা বুড়িগঙ্গা নামে পরিচিত। তাহলে গোদাবরী নদী কি হলো? গোদাবরী নদী হচ্ছে দক্ষিণবঙ্গের সবথেকে বড় নদী এবং এটিকে কি বলা হয়? বুড়িগঙ্গা, আর কি বলা হয়? দক্ষিণ গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ঠিক আছে, এবার নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি রয়েছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোন সম্রাট, কি বলছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোন সম্রাট সুরাটে বাণিজ্য কুটি নির্মাণের অনুমতি দেন? অপশনগুলো দেখে নাও সকলেই। আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, দ্বিতীয় শাহ আলম। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, জাহাঙ্গীর। এখানে আমাদের কিছু কি পয়েন্টস মনে রাখা দরকার, যেমন জাহাঙ্গীরের আমলে স্যার টমাস রো, কি নাম? স্যার টমাস রো ভারতে এসেছিলেন। কার আমলে এসেছিলেন? জাহাঙ্গীরের আমলে এসেছিলেন। এবং জাহাঙ্গীরের আমলে 1612 থেকে 1613 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুজরাটে, কোথায়? গুজরাটের সুরাটে তারা প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটি পরীক্ষায় এসেছিল যে স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন, উপস্থিত হয়েছিল। তাহলে আমাদের কি হয়ে যাবে অ্যান্সার? জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর প্রথম অনুমোদন দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। নেক্সট দেখো, নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গঠন করার কথা বলা হয়েছিল? এটিও ডাব্লিউপি কনস্টিটিউন্ট প্রিলিমিনারি 2018 এসেছে। তো অপশনগুলো সকলে দেখে নাও। ক্যাবিনেট মিশন পরিকল্পনা, সাইমন কমিশন, ওয়াভেল পরিকল্পনা, ক্রিপস মিশন। তাই তো? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ই, ক্যাবিনেট মিশন পরিকল্পনা। এই যে ক্যাবিনেট মিশন পরিকল্পনা, এটি কত সালে আনা হয়েছিল? ক্যাবিনেট মিশন পরিকল্পনা এসেছিল 1942 খ্রিস্টাব্দে। ক্যাবিনেট পরিকল্পনা বা ক্যাবিনেট মিশন পরিকল্পনা। এরপরে দেখো সাইমন কমিশন, ভীষণ ইম্পর্টেন্ট। 1927 সালে সাইমন কমিশন ভারতে আসে, প্রতিষ্ঠিত হয় এবং 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। ঠিক আছে, 1927 সালে গঠিত হয় সাইমন কমিশন এবং 28 সালে কি হয়? ভারতে আসে। অনেকে এটা ভুল করে দেয়। ওয়াভেল পরিকল্পনা কত সালে হয়েছিল? নেওয়া হয়েছিল 1945 সালে। ওয়াভেল পরিকল্পনা, যেটাকে সিমলা পরিকল্পনা বলা হয়। এই ওয়াভেল পরিকল্পনা আরেক নাম কি? সিমলা প্ল্যান। ঠিক আছে, আর ক্রিপস মিশন 1946। ওকে, এগুলো মনে রাখতে হবে সবাইকে তোমাদের। নেক্সট দেখো, দিল্লির কোন সুলতান টোকন কারেন্সি বা দোকানি মুদ্রা প্রবর্তন করেন? অপশনগুলো সকলে দেখো না, কি রয়েছে? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে টোকন কারেন্সি বা দোকানি মুদ্রা প্রচলন করেন অপশন নাম্বার সি, মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, এই মোহাম্মদ বিন তুগলক টোকন কারেন্সি বা দোকানি মুদ্রা প্রবর্তন করেন। এই মোহাম্মদ বিন তুগলককে কি বলা হয়? পাগলা রাজা বলা হয়। দিল্লি কি বলা হয়? পাগলা রাজা বলা হয়। এই মোহাম্মদ বিন তুগলকের আমলে দক্ষিণ ভারতে কি বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমনি সাম্রাজ্য, এই দুটি সাম্রাজ্যের প্রবর্তন হয়। ঠিক আছে, প্রতিষ্ঠিত হয়। এরপরে নেক্সট দেখো, অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ অংশ নাঙ্গা পর্বত, কাঞ্চনজঙ্ঘা, কারাকোরাম, নামচা পর্বত। কি বলা হচ্ছে এখানে? অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ অংশ। অপশন নাম্বার আমাদের কি হয়ে যাবে? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখে নাও,
এই নাগা পর্বতটা কোথায় রয়েছে? এটা হচ্ছে হিমালয়ের পশ্চিমতম অংশ বা পশ্চিমের উচ্চতম শৃঙ্গ কি হচ্ছে নাগা পর্বত। ঠিক আছে, এটা জম্মু কাশ্মীর বা এখন বর্তমানে বলতে পারি আমরা লাদাখে অবস্থিত। এরপরে দেখো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। কি বললাম? কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। এর উচ্চতা কত? ৮৫৯৮ মিটার। এটা কোথায় অবস্থিত? এটি হচ্ছে নেপাল আর সিকিমের ঠিক মাঝ বরাবর সীমানায় অবস্থান করেছে। এবার দেখো কারাকোরাম। কারাকোরাম পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে K2 বা বড়মেরু শৃঙ্গ, যার উচ্চতা রয়েছে কত? ৮৬১১ মিটার। এটি ভারতের উচ্চতম শৃঙ্গ বা ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে বড়মেরু শৃঙ্গ বা K2, আর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। আর পৃথিবীর উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে কত? ৮৮৪৮.৮৬ মিটার। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর দ্বারা ৬ থেকে ১৪ বছর বয়সে বাচ্চাদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়। তো কত নম্বর সংশোধনী সেটা আমরা দেখে নেব। ৪৬তম, ৭৫তম, ৮৬তম, ৯১তম। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। ৮৬তম সংশোধনীর মাধ্যমে ৬ থেকে ১৪ বছরের যারা বাচ্চা আছে তাদেরকে বিনামূল্যে কি করা হবে? পড়াশোনা করা হবে বা পড়ানো হবে। এটি তাদের মৌলিক কর্তব্য বা মৌলিক অধিকার। এরপর ২৩ নম্বর প্রশ্নটা এখন কি রয়েছে, গণতন্ত্র হলো এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিকের অংশ রয়েছে, এটি কার উক্তি? অপশনগুলো সকলে দেখে নাও কি রয়েছে। আব্রাহাম লিঙ্কন, যিনি হচ্ছেন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, এক প্লুটো, রুশো, সিলি। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি বলছে প্রশ্নটা আরেকবার আমরা পড়ে নিই। গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিকের অংশ রয়েছে, এটি কার উক্তি? অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সিলির উক্তি। নেক্সট দেখো, ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে বা দেশের মাঝে সীমানা নির্ধারণ করে? অপশনগুলো সকলে দেখে নাও। ভারত ও পাকিস্তান, ভারত ও মায়ানমার, ভারত ও চীন, ভারত ও আফগানিস্তান। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? ডুরান্ড লাইন। অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ দেখে নাও, যেমন ভারত আর পাকিস্তান কি রয়েছে? রেড ক্লিফ লাইন, এছাড়াও রয়েছে স্যাফক্লিফ লাইন, এছাড়াও রয়েছে এলওসি লাইন অফ কন্ট্রোল, ভারত এবং কি রয়েছে পাকিস্তানের মধ্যে। এছাড়া ভারত আর চীনের মধ্যে কি রয়েছে? ম্যাকমোহন লাইন। ভারত আর মায়ানমারের মধ্যে কি রয়েছে? পাটকি লাইন। ভারত আর বাংলাদেশের মধ্যে কি রয়েছে? 3 বিঘা করিডোর। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা সকলেই দেখে নিবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, বেনারস সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে বেনারস সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো সকলেই দেখে নাও তোমরা। 1781 সালে, 1791 সালে, 1800 সালে, 1817 সালে। তো বেনারস সংস্কৃত কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। 1791 সালে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রেখেছি আমরা দেখে নাও। বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান 1791 খ্রিস্টাব্দে, আর 1781 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এছাড়াও আমরা জানি কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। 1817 সালে আমাদের হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। তো এই ছিল আজকে আমাদের 25টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।